আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চারদিকে আসলে বৃষ্টি পড়ছে। তো ভাবলাম আজকে পানি নিয়ে একটু কথা বলি। পানি নিয়ে কথা বলা বলতে পানির রিসাইকেল নিয়ে এবং পানির ব্যাপার-স্যাপার নিয়ে কিছু কথা বলব। সো খুব সিরিয়াস একটা টপিক হবে আই থিংক, যদিও আনস্ক্রিপ্টেড। আমি তারপরে একটু পারপ্লেক্সিটির মধ্যে একটু পড়াশোনা করছি পানি নিয়ে। আমার কিছু প্রশ্ন ছিল। সেই প্রশ্নের খুব সুন্দর কিছু উত্তর পাইছি আমি ওদের কাছ থেকে। এবং সেই জিনিসগুলো আজকে আমি একটু বোঝানোর চেষ্টা করব। আপনি কি জানেন যে প্রতিদিন না প্রতি বছরই বাংলাদেশের মধ্যে যে পানির লেভেল আছে, ভূগর্ভস্থ পানির যে লেভেল আছে সেটা নিচে চলে যাচ্ছে? আপনি কি সেটা জানেন? লাইক আপনি কোনো জায়গাতে টিউবওয়েল বসাইলেন, ঠিক আছে? আপনি আগে আগে হয়তো আই ডোন্ট নো, আমি কোনো ফ্যাক্ট বলতেছি না। আগে হয়তো 40 ফুট গভীরে আপনি পানি পাইতেন টিউবওয়েল থেকে। এখন 40 ফুটে আর পানি পাবেন না। এখন আপনাকে 50 ফুট নিচে গভীরে আপনাকে নলকূপ খুঁড়তে হবে পানি পাওয়ার জন্য, ঠিক আছে? আগামী 10 বছরের মধ্যে হয়তো আপনাকে 40 না, 50 না, 60 ফুট নিচে যেতে হবে। মানে প্রত্যেক বছরেই আপনার পানি যেই ভূগর্ভস্থের মধ্যে পানি তো স্টোর হয়, তাই না? বৃষ্টি পড়ে তারপর আরও বিভিন্নভাবে পানি তো ভূগর্ভস্থের মধ্যে স্টোর হয়, তাই না? এবং ভূগর্ভস্থের মধ্যে প্রাকৃতিকভাবেই পানি আছে। তো সেই পানি আমরা ব্যবহার করতে করতে আসলে এই জিনিসটাকে একদম কমায় ফেলতেছি, নিচে নামায় ফেলতেছি আরও, ঠিক আছে? দিস ইজ এ সিরিয়াস প্রবলেম, ভেরি সিরিয়াস প্রবলেম দেন ইউ থিঙ্ক। এটা নিয়ে আমি আজকে একটু কথা বলবো। তার আগে আমি আমার একটা অভ্যাসের সম্পর্কে বলি, ঠিক আছে? কারণ এই অভ্যাসের সম্পর্কে মানে আমার বলার খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে। আমি এটা আমার টু ডু লিস্ট না, মানে আমার ওই নোটপ্যাডের মধ্যে লেখা রাখছি যে আপনার এই বিষয়টা নিয়ে ভিডিও বানাবো। আমার একটা অভ্যাস হচ্ছে পানি রিসাইকেল করার যে ব্যাপারটা, এটা আপনিও করতে পারেন। সেটা হচ্ছে আমি যখন বাথরুমে যাই, যখন 1 নাম্বার 2 নাম্বার করি, তখন মানে কীভাবে বলবো, মানে সভ্যভাবে বলার চেষ্টা করতেছি। মানে আচ্ছা হ্যাঁ, গুছিয়ে ফেলছি আমি বলি আপনাকে। আমরা আপনার দৈনন্দিন যে পানি আমরা ব্যবহার করি, লাইক উজু করার সময় বা হাত টাত ধোয়ার সময়, সন্ধ্যার সময় হাত পা ধুই, হ্যাঁ? তারপর আমরা যখন গোসল করি তখন আমাদের কাপড় ধোয়া হয়। তখন কাপড় ধোয়ার পানি তো আর মানে কাপড় চিপার পরে তো পানি থাকে, তাই না? যে অবশিষ্ট পানি থাকে, সেই সব পানিগুলো আসলে আমরা ফেলে দেই না, ঠিক আছে? সেই পানিগুলো আমরা রিইউজ করার চেষ্টা করি। কিভাবে, কোথায়? আমরা যখন 1 নাম্বার বা 2 নাম্বার করি, তখন আমরা মানে 1 বদনা পানি যেটা আমরা নেই, সেই 1 বদনা পানি জাস্ট আমরা ফিনিশিংয়ের কাজে ব্যবহার করি। ফিনিশিং মানে 1 নম্বরের ফিনিশিং, 2 নম্বরের ফিনিশিং, ওই জাস্ট অতটুকু ব্যবহার করি। মেবি ধরেন 100 মিলিলিটার পানি আমার লাগলো, পুরা বদনার মধ্যে হয়তো আধা লিটার পানি ভরলো বা 1 লিটার পানি ভরলো, আমরা হয়তো সেটা ফিনিশিং দেওয়ার জন্য জাস্ট 100 মিলিলিটার বা 200 মিলিলিটার ইউজ করলাম। এরপরে আমরা আর পানি ব্যবহার করলাম না। কিন্তু এই আপনার টয়লেটের মধ্যে তো ময়লা এখনও আছে, তাই না? ওই জিনিসগুলো তো এখনও আছে। তো ওইগুলো আমরা কী করব? তখন আমরা যে ওই যে অজুর পানিগুলো বালতির মধ্যে আমরা স্টোর করে রাখছিলাম, মানে অজু করতে করতে তো পানি ভরছিল ওইখানে, তাই না? কাপড় ধুতে ধুতে তো অনেক মানে পানি ওই জায়গাতে অবশিষ্ট আছে। ওই পানিগুলো পরবর্তীতে এখানে ঢেলে দেই। মানে একই পানি আমরা 2 বার ইউজ করতে পারছি। দিস ইজ হোয়াট উই প্র্যাকটিস। আমার ফ্যামিলি এবং আমার আশেপাশের ফ্যামিলিও আই গেস আমার আত্মীয় স্বজনরা এটা প্র্যাকটিস করে। আমি আশা করব মানে আপনি যদি এই প্র্যাকটিসটা করে থাকেন, এটা মানে গ্রাম বাংলা এবং অন্যান্য বিভিন্ন মানুষ এই ধরনের প্র্যাকটিস করে থাকে। আপনি যদি করে থাকেন, আমি আপনাকে বাহবা দিতে চাই। আপনি অ্যাকচুয়ালি অনেক অনেক ভালো কাজ করতেছেন। আই রিয়েলি থ্যাংক ইউ ফর দিস। এবং আপনি যদি না করে থাকেন, আপনি প্লিজ এই চেষ্টাটা করতে পারেন, ঠিক আছে? কারণ আমরা কিন্তু এরকমভাবে প্রতিদিন অনেক পানি বাঁচাতে পারবো। আমি নাইমুল ইসলাম যদি একজন মানুষ প্রতিদিন 1 লিটার পানি বাঁচাতে পারি, বাংলাদেশের 16 কোটি মানুষ মিলে 16 কোটি লিটার পানি বাঁচায় ফেলতে পারবে। 16 কোটি লিটার। অ্যান্ড আই এম নট টকিং অ্যাবাউট মানে প্রতি বছরে, আই এম জাস্ট টকিং অ্যাবাউট ইন এ ডে। জাস্ট একদিনে 16 কোটি লিটার পানি বাঁচায় ফেলা, ইটস আ হিউজ থিং। আপনি ভাবেন মাসে তাহলে কত কোটি লিটার, কত কোটি টন পানি আমরা সেভ করতে পারবো। সেভ করা মানে আমরা যদি ওই পানিটা রিসাইকেল না করি, লাইক ধরেন আমরা উজু করতেছি, নিচে বালতি রাখলাম না, নিচে জাস্ট ওইটা বয়া চলে যেতেছে এটা, ঠিক আছে? বা ধরেন আমরা কাপড় ধুলাম, কাপড় ধোয়ার পরে পানি যেই অবশিষ্ট থাকলো এটা আমরা ফালায় দিলাম। এখন ফালায় দেওয়া মানে হচ্ছে ওইটাকে আমরা রিউজ করতে পারলাম না। এখন আমরা যখন পায়খানা 1 নাম্বার 2 নাম্বার করতে যাব, তখন আমাদের নতুন করে পানি এখানে ঢালতে হবে, নতুন করে ওই ময়লাগুলো পরিষ্কার করতে হবে। এর জন্য আমাদের এক্সট্রা পানি লাগতেছে।
কতটুকু পানি লাগতে পারে? হয়তো মানে আমরা 2 নম্বর করলাম, 2 নম্বর করার পরে এই জিনিসটা ধোয়ার জন্য বা এই জিনিসটা ফ্লাশ করার জন্য হয়তো আমাদের কমোডের মধ্যে কত লিটার পানি থাকে? 5 লিটার। 5 লিটার পানি আপনি এক্সট্রা ব্যবহার করতেছেন প্রত্যেক দিন যদি আপনি একবার 2 নাম্বার করেন, আপনার ফ্যামিলি মেম্বাররাও তো আছে, তাই না? তারাও তো প্রত্যেকবার ইয়ে করবে। তো কমোডের মধ্যে হয়তো 5 লিটার পানি আপনি মিনিমাম ধরে রাখেন, 5 লিটার পানি আপনি ফ্লাশ করতেছেন বা 5 লিটার পানি আপনি ব্যবহার করতেছেন যদি আপনি রিসাইকেল না করে থাকেন। ম্যান, ক্যান ইউ বিলিভ দিস? আপনার পরিবারে যদি 3 জন মানুষ থাকে, 3 জন মানুষ 3 পাঁচা 15 লিটার পানি আপনি ফ্লাশ করে ফেলবেন যদি আপনি রিসাইকেল না করেন। 15 লিটার পানি, আপনি 15 লিটার পানি সেভ করতে পারবেন। আমি তো অজুর পানি কাউন্টই করিনি। অজুর পানি সহ মিলে আপনারা একজন মানুষ পার পার্সন হয়তো প্রতিদিন 10 লিটার পানি বাঁচায় ফেলতে পারবেন। প্রতিদিন 10 লিটার পার পার্সন। ক্যান ইউ বিলিভ দিস? তাহলে আমি নাইমুল ইসলাম একজন মানুষ যদি প্রতিদিন 10 লিটার পানি করতে পারি, বাঁচাতে পারি, 30 দিনে 300 লিটারের মতো পানি আমি সেভ করতে পারবো। 300 লিটার, ম্যান, ক্যান ইউ বিলিভ দিস? তাহলে 16 কোটি মানুষ কত পানি বাঁচায় ফেলতে পারে। এখন কথা হচ্ছে পানি বাঁচায় লাভটা কি? অথবা আরেকটু, আপনি যদি একটু চিন্তাশীল মানুষ হয়ে থাকেন তাহলে আরেকটু গভীরে গিয়ে প্রশ্নটা করি। এই পানিগুলা যে যাচ্ছে, সেই পানিগুলা মানে অপচয় কোথায় হচ্ছে? এটা তো কোনো না কোনো জায়গাতে নদী নালা খালে বিলে যাচ্ছে, ওইখান থেকে তো বাষ্প হয়ে আবার পানি হিসেবে ঝরে পড়ে প্রকৃতির মধ্যেই মিলে যাচ্ছে। এটা অপচয় কোথায় হচ্ছে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা একটা ভালো প্রশ্ন, ঠিক আছে? এখন এই জিনিসটাকে আরও সুন্দরভাবে গুছায় আমি এই প্রশ্নটা আমার মনে হচ্ছিল, এই প্রশ্নটা গুছায় আমি পারপ্লেক্সিটির মধ্যে করছিলাম। এবং আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট লিখি নাই, ঠিক আছে? আমি যতটুকু গবেষণা তো না, মানে একটু স্টাডি করে যতটুকু পাইছি আমি সেটাই আপনাকে মন থেকে বলবো, কারণ আমি পুরো প্রসেসটা বুঝতে পারছি। প্রশ্ন করতে করতে আমি আগাইছি। আমাদের পানি, এই প্রশ্নটা আমি পারপ্লেক্সিটি করছিলাম যে আমাদের যে পানি আছে, এটা তো এই যে নদীতে যাচ্ছে, খালের মধ্যে যাচ্ছে, সেটার মধ্যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা আবার পড়ছে, প্রকৃতির মধ্যে ফেরত যাচ্ছে। তো সব কিছু তো খুব সুন্দরভাবে হচ্ছেই। 100 বছর আগে যেইভাবে হতো এখনও তো সেইভাবেই বৃষ্টি তো পড়ে, তাই না? তো মাটির গর্ভস্থ যে ভূগর্ভস্থ যে পানি, ওইটার লেভেল নিচে যাচ্ছে কেন? অনেক নিচে চলে গেছে। এটার উত্তর হচ্ছে আমাদের আপনার পানির নিচে আসলে পুরোপুরি যেতে পারে না। ধরেন বৃষ্টি পড়লো, সেই বৃষ্টির পুরাপুরি পানিটা কিন্তু মাটির নিচে যেতে পারবে না। সেটা গাছ খেয়ে ফেলবে, সেটা আপনার শস্য খেয়ে ফেলবে, সেটা হয়তো গড়িয়ে নদীর মধ্যে চলে যাবে, নদী থেকে সমুদ্রে চলে যাবে। এটা কিন্তু মাটির ভিতরে যাইতে পারতেছে না। এরপরে আমরা আগে যতটুকু পানি ব্যবহার করতাম, এখন আরও বেশি পানি ব্যবহার করি। বেশি কীভাবে ব্যবহার করি? একটা প্রশ্ন, এই উত্তরটা হতে পারে যে আমরা আগে ছিলাম ধরেন 15 কোটি মানুষ, এখন 20 কোটি মানুষ হয়ে গেছে। তো 20 কোটি মানুষ যেহেতু পানি, 5 কোটি মানুষের চাহিদা আরও বেড়ে গেছে, এটা একটা কারণ হতে পারে। বাট এর থেকেও আরও বড় কারণ হচ্ছে আমরা আগে প্রাচীন যুগে না, প্রাচীনের কথা কি বলতেছি, মানে আজ থেকে 10 বছর আগেও অনেক চাষাবাদী জমি এরকম ছিল যেখান থেকে খাল থেকে আপনার সরাসরি পানিগুলো ব্যবহার করতো। মানে খাল কেটে কুমির আনার একটা কথা আছে, কিন্তু আমরা কুমির আনার কথা বলতে, খাল থেকে সুন্দর করে কোনো একটা প্রসেসের মাধ্যমে পানিগুলো জমির মধ্যে দিয়ে দিত। এরকম একটা প্রসেস ছিল আজ থেকে 10 বছর আগে। এই ধরনের জিনিসগুলো কিন্তু চলতো, ঠিক আছে? কিন্তু এখন দেখা যাচ্ছে যে কৃষি জমির মধ্যে পুরা ব্যাপারটাই একদম সম্পূর্ণ পুরা বাংলাদেশের মধ্যে সেচ দিয়া পানিগুলো বের করা হচ্ছে, সেচ দিয়া, ঠিক আছে? এখন সেচের পানিটা কোত্থেকে আসতেছে? ভূগর্ভ থেকে আসতেছে। প্রত্যেক দিন হয়তো মানে কয়েক টন লিটার করে পানি জমির মধ্যে দিচ্ছে। এখন সমস্যা কি? এই জমির মধ্যে পানি দিচ্ছে, এইগুলো তো মাটির ভিতরেই যাচ্ছে, তাই না? ওয়েল, নট নেসেসারি এটা মাটির ভিতরে যাচ্ছে, ঠিক আছে? কারণ এখান থেকে অনেক বড় একটা পরিমাণ অনেক বড় পরিমাণ পানি বাষ্প হয়ে যাচ্ছে। এটা হচ্ছে জিনিস। লাইক উদাহরণ দিয়ে যদি বলি, 100 লিটার পানি আপনি দিলেন, পানির মধ্যে ছড়াই দিলেন, জমির মধ্যে ছড়াই দিলেন। ওই 100 লিটারের মধ্যে হয়তো জাস্ট 25 লিটার পানি মাটির গভীরে যাচ্ছে, গভীরেও না, জাস্ট পানির সারফেসে যাচ্ছে, জাস্ট সারফেসের মধ্যে ছড়ায়, জাস্ট একটুখানি ভিতরে গেল। পুরোপুরি গভীর বলতে গেলে আমি বোঝাচ্ছি যে একদম 50 ফুট নিচে, 60 ফুট নিচে, এরকম গভীর। কিন্তু আপনি যদি 100 লিটার পানি এখানে দেন, 100 লিটারের মধ্যে হয়তো জাস্ট 25 লিটার পানি জাস্ট মোটামুটি 10 ফুট নিচে গেল, আর হয়তো জাস্ট 1 লিটার পানি হয়তো বা মেবি 10 লিটার পানি গভীরে গেল। বাকি পানি
আপনার গাছ সেটা খেয়ে ফেলবে, পানিটা বাষ্প হয়ে যাবে, বাষ্প হয়ে তারপর বৃষ্টি পড়বে, অন্য বাষ্প যে আমি একটু বেঁকে করি, বাষ্প হয়ে এই জিনিসটা অন্য একটা জায়গাতে চলে যাবে। মানে আমার জমিতে যেই পানিটা দিছি সেই পানির বাষ্পটা আপনি হয়তো কয়েক কিলোমিটার দূরে থাকেন, সেই জায়গাতে আপনার এখানে গিয়ে বৃষ্টিটা পড়বে। এখন আপনি আমাকে পাল্টা প্রশ্ন করতে পারেন, ঠিক আছে আমার জমির বৃষ্টি যদি আপনার এখানে যায়, অন্য কোনো একটা মানুষের জমির পানি বাষ্প হয়ে আমার এখানে পড়বে, আমার এখানে বৃষ্টি পড়বে, তাই না? এটাও তো একটা উত্তর। তো ব্যালেন্স তো ঠিক থাকা উচিত। দিস ইজ এ গুড অ্যান্সার ইউ ক্যান গিভ। বাট সমস্যা হচ্ছে আমরা যুগের পর যুগ আমাদের মাটিগুলো আমরা ভরাট করে ফেলতেছি, পুকুরগুলো আমরা ভরাট করে ফেলতেছি, জমিগুলো আমরা ইউজ করে ফেলতেছি। এটা একটা সবচেয়ে বড় প্রবলেম। কেন আমি বলি, পানি স্টোর করে রাখার জন্য আমরা কিন্তু পুকুর বানাইছি। একটা গ্রামের মধ্যে কিন্তু শত শত পুকুর ছিল। লিটারালি আমি বলতেছি, মানে গ্রামটা যদি বড় হয়, লিটারালি শত শত পুকুর এইখান থেকে ওইখানে, মানে কিলোমিটার পর কিলোমিটার যদি যান, একটু পরে পরে কিন্তু পুকুর থাকে। লাইক আমাদের এখানে যদি আমি একটা গ্রামের মধ্যে থাকি, এই জায়গার মধ্যে এখানে একটা পুকুর আছে একটা, এখানে একটা পুকুর আছে দুইটা, এই জায়গাতে আছে তিনটা, এর সাইডে আরেকটা আছে চারটা, তারপর এর সামনে আছে আরেকটা পাঁচটা, মানে লিটারালি দেখছেন। আর আমার স্কুলের মধ্যে আছে হচ্ছে গিয়ে 6টা, দেখছেন। মানে আমি উইদিন 1 কিলোমিটার রেডিয়াসের কথাও বলিনি, আমি 500 মিটার রেডিয়াসের মধ্যে 6টা পুকুর পায়ে ফেলছি। তো একটা গ্রাম তো আর 500 মিটার থাকে না, তাই না? 500 মিটার না, আমি মনে হয় 1 কিলোমিটার রেঞ্জের কথা বলতেছি। তো একটা গ্রাম তো আর 1 কিলোমিটার রেঞ্জের থাকে না, আরও অনেক বড় থাকে। তো এরকম মানে আগে শত শত পুকুর ছিল একটা মহল্লার। আমি মনে হয় একটু বেশি বলে ফেলছি, আমি সরি ফর দ্যাট। কিন্তু আপনি হয়তো বুঝতে পারতেছেন, আমি হয়তো গ্রামের কথা না, জেলার কথা ধরেন, একটা জেলার মধ্যে তো শত শত পুকুর থাকতো। এখন সেই পুকুরগুলো কিন্তু ভরাট হয়ে যাচ্ছে, মানুষজন এই জায়গার মধ্যে বিল্ডিং করতেছে বা হয়তো ফার্ম দিচ্ছে বা মাটিটা ভরাট করে ফেলতেছে, কোনো কারণে কোনো কিছু হচ্ছে আর কি, বা কোনো না কোনোভাবে এই মাটিগুলো ভরাট হয়ে যাচ্ছে। এখন যেই পানি যদি স্টোর হয়ে থাকে, একটা পুকুর তো গভীর কতটুকু গভীর? হয়তো সে 40 ফুট গভীর। মানে আপনি ভূগর্ভস্থ পানির যে ব্যাপারটা বলতেছেন, ভূগর্ভস্থ পানি হয়তো 100 ফুট গভীরে আছে, ঠিক আছে? এখন মাটির সারফেস থেকে আপনি যদি পানি দেন, সেচের পানিটা বা বৃষ্টির পানিটা এই সারফেস লেভেলে পড়লো, এখন এইখান থেকে 40 ফুট যাইতে যাইতে তো অনেক সময় লাগবে, তাই না? কিন্তু যদি পুকুর থাকে, সে অলরেডি 40 ফুট নিচে আছে, এখন সেইখান থেকে আরও গভীরে যাইতে খুব সহজ হয় জিনিসটা। তো পুকুর বা জলাশয় বা জলাধার, হ্রদ, এইসব জিনিস আসলে ওই পানিগুলোকে ভূগর্ভস্থ পানির সাথে মিলাইতে অনেক বড় একটা ভূমিকা রাখতো। যেই জিনিসগুলো আমাদের পুকুর বাংলাদেশের মধ্যে অনেক অনেক কমে গেছে, যার কারণে সেই জিনিসটা আর হচ্ছে না, সেই লেভেলে আর হচ্ছে না। এখন কি হচ্ছে, মানে যে বৃষ্টির মধ্যে যে পানিটা আসতেছে, সেই পানিটা আসলে মাটির গভীরে না গিয়া মাটির মাধ্যমে গড়ায়া সেটা খালের মধ্যে চলে যাচ্ছে। সেটা খাল থেকে নদী থেকে সাগরে যাচ্ছে, সেই সাগর থেকে বাষ্প হয়ে, নদী থেকে বাষ্প হয়ে সেই জিনিসটা আবার বৃষ্টিতে রূপান্তর হচ্ছে। সেই বৃষ্টি আবার মাটিতে পড়ছে ঠিকই, কিন্তু সেই পানিটা আবার গড়ায় নদী নালা খাল বিল পর্যন্ত চলে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার নদী নালা খালের মধ্যে গড়ায় যাচ্ছে। মানে এই সাইকেলটা যেটা আগে মাটির ভূগর্ভস্থ পর্যন্ত যেত, সেই জিনিসটা এখন আর ভূগর্ভস্থ পর্যন্ত যায় না। সেটা মাটির থেকে মাটি আপনার বা ম্যানহোলের পানির মধ্যে দিয়ে ফ্লাশ হয়ে খালের মধ্যে পর্যন্ত চলে যাচ্ছে, এটার মাটির গভীরে যাচ্ছে না। আপনি কি সিরিয়াসনেসটা বুঝতে পারতেছেন? আমাদের পানিগুলা যেটা মাটির গভীরে চলে যেত যদি পুকুর থাকতো জায়গায়, সেই জিনিসটা আর হচ্ছে না। এই জিনিসটা আপনার খালের মধ্যে চলে যাচ্ছে, খাল থেকে নদী। আমি রিপিট করবো না, আপনি হয়তো আমার ব্যাপারটা বুঝতে পারছেন এটা। এবং দেখেন, 100 লিটার পানি, এর মধ্যে যদি মাত্র 10 লিটার পানি নিচে যায়, আর বাকি জিনিসটা যদি মানে খালে বিলে পড়ে থাকে আর বিভিন্ন জায়গাতে জাস্ট মানে এটা খুব সিরিয়াস একটা ব্যাপার। আমি হয়তো বুঝাইতে পারতেছি না আপনাকে, বা জিনিসটা খুবই সিরিয়াস। মানে আপনি সেচের জন্য বা ওয়াসার যে পানিগুলো আছে, তারপর ধরেন আমরা বাসাবাড়িতে মোটর বা সাবমার্সিবল ব্যবহার করি, যে পানিগুলো উঠাইতেছি, নলকূপ দিয়ে যে পানিগুলো ব্যবহার করতেছি, আমরা দিনে 100 লিটার পানি যদি উঠাই, সেই 100 লিটার পানির পরিবর্তে বা বিপরীতে জাস্ট 10 লিটার বা 20 লিটার পানি ভূগর্ভস্থ যাইতেছে। 10 লিটার কি 20 লিটার, তো এখানে তো -80 লিটার পানি তো আমরা
এটা তো কোন হারে এই পানিটা নিচে আরও নিচে যাচ্ছে। আপনি পরবর্তীতে আজ থেকে 10 বছর পরে আর এখন যেখান থেকে পানিটা পাচ্ছেন সেখান থেকে আর পানি পাবেন না। এই ক্রাইসিস, এটা একটা ক্রাইসিস, আপনারা সিরিয়াস হন। তো এই ক্রাইসিস থেকে বাঁচার জন্য একটা উপায় হচ্ছে এরকম যে পুকুর টুকুর যদি থাকে, পুকুর টুকুর যদি করা যায়, আমরা পুকুরকে যদি ভরাট না করি তাহলে এটা একটা ভালো ব্যাপার। আর এছাড়া মানে আরেকটা উপায় হচ্ছে এই যে রিসাইকেলের কথা বললাম, এটা একটা উপায়। আমরা এই যে আমি একজন যদি 30 লিটার পানি 1 লিটার করে যদি বাঁচাই তাহলে 30 লিটার পানি সারা মাসে বেঁচে যাবে। আর কোটি কোটি মানুষ যদি একসাথে জিনিসটা বাঁচায় তাহলে কোটি কোটি টন পানি বেঁচে যাবে একদিনেই। আর মাসের কথা তো নাই বললাম। তো প্লিজ আমার রিকোয়েস্ট, হাত জোর করে, হাতটা আমি জোর করতে পারতেছি না, আমি ক্যামেরা ধরে রাখছি, বাট প্লিজ আই এম রিকোয়েস্টিং ইউ, আই এম বেগিং ইউ, আমি আপনাদের কাছ থেকে ভিক্ষা চাচ্ছি, এই অভ্যাসটা গড়ে তোলেন যে পানি রিসাইকেল করার যে ব্যাপারটা। আমি শেষ করব একটা গল্প বলে। এই গল্পটা আমার স্কুলের মধ্যে জহিরুল ইসলাম স্যার বলছিল যে একটা বাচ্চাকে স্কুলের মধ্যে, স্কুলের ঘটনা, উনি তো জহিরুল ইসলাম স্যারের কথা বলতেছে, আমার স্কুলের মধ্যে এটা বলছিল যে কোনো একটা স্কুলের মধ্যে একটা বাচ্চা তার টিচারের কাছে পানি চাইছে যে ম্যাম আমি পানি খাবো, পানি পিপাসা লাগছে, পানি একটু দেন না প্লিজ প্লিজ প্লিজ। তো ম্যাম কলসি থেকে বা ফিল্টার থেকে 1 গ্লাস পানি মানে ভরছে। তখন বাচ্চাটা বললো যে ম্যাম 1 গ্লাস পানি দিয়েন না, আপনি অর্ধেক গ্লাস পানি দেন। ম্যাডাম বললো কেন, 1 গ্লাস পানি খাও। তখন বাচ্চাটা বলল ম্যাম আপনি যদি আমাকে 1 গ্লাস পানি দেন আমি হয়তো সেই 1 গ্লাস পানি নিব, আমার পিপাসা লাগছে আধা গ্লাসের, আমি হয়তো আধা গ্লাস খাওয়ার পরে এই বাকি পানিটা ফালায় দিব। তো ভালো হবে যদি এই পানিটা না ফালায় আপনি আমাকে জাস্ট আধা গ্লাসই দেন, আমি সেই আধা গ্লাসটা খাই, আমার পিপাসা যতটুকু ততটুকু পূর্ণ করি, আমার আর ফালাইতে হবে না। তখন টিচার আসলে বুঝতে পারলো বা বুঝাইতে পারলো বাকিগুলা টিচারকে, আমার টিচার আমাদেরকে বুঝাইলো যে এই বাচ্চাটা মানে এটা বুঝাইতে চাইছে যে সে একটা মানুষ, একটা বাচ্চা যদি আধা গ্লাস পানি এই ফালায় দেওয়া থেকে বিরত থাকতে পারে, সবাই যদি এই জিনিসটা করি তাহলে আমরা অনেক বেশি পানি করতে পারবো। এবং এই কথাটা আসলে কোন মানে এই গল্পটা আমি গুছায় বলতে পারি নাই, কারণ এই বাচ্চাটা আসলে কোনো টিচারকে ইয়াটা বলে নাই, এই কথাটা বলে নাই, বলছিল আমি যতটুকু জানি কোনো একটা খুব বড় একটা কর্তৃপক্ষ রিলেটেড, মানে স্কুলের কর্তৃপক্ষ রিলেটেড কোনো একটা মানুষকে বলছিল, বা যে কিনা খুব হম্বিতম্বি একটা মানুষ ছিল। তো এই বাচ্চার কাছ থেকে এই ধরনের ফিলোসফিক্যাল জিনিসপত্র শোনার পরে ওই কর্মকর্তাটা নিজের অফিসের মধ্যে যত মানে স্টাফদের যে পানির বোতল থাকে না, মানে আপনি অফিসের মধ্যে আছেন, সেই অফিসের মধ্যে প্রত্যেকের সামনে পানির বোতল থাকে, ওই পানির বোতল আগে ছিল আপনার 1 লিটারের পানির বোতল সামনে রেখা দিত প্রত্যেকের সামনে। এখন সেটা উনি 1 লিটার থেকে আধা লিটার থেকে 250 মিলিলিটারের মধ্যে নিয়ে আসা পড়ছে। কারণ সবাই দেখা যেত যে সবাই আসলে পানিগুলো খাচ্ছে না, আর যারা খাচ্ছে তারা এত বেশিও খাচ্ছে না, তারা কম খাচ্ছে। তো ওই বাকি পানির বোতলগুলো প্রত্যেকদিন ফালায় দিতে হচ্ছে বা কোনো অন্য জায়গার মধ্যে চলে যেতেছে। তো উনি এই বাচ্চার কাছ থেকে শুই না, তারপর নিজের অফিসের মধ্যে এই জিনিসটা অ্যাপ্লাই করছিল যে তোমাদের আর 1 লিটার পানি দেবো না বা আধা লিটার পানি আর দেবো না, তোমাদেরকে 250 মিলিলিটারের পানি দিই, তোমরা তো পানি খাও না। তো নাও। আবার কিছু কিছু অফিসের মধ্যে থাকে যে জগের মধ্যে পানি দেয়, ওই ফিল্টারের মধ্যে থাকে, ওই ফিল্টারের মধ্যে জগের মধ্যে করে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন আসছিল তখন কিন্তু উনিও এই জিনিসটা অ্যাপ্লাই করছিল ওনার নিজস্ব এই অফিসের মধ্যে, আমরা যেটা দেখছিলাম ফেসবুকের মধ্যে। তো এই ধরনের ছোট ছোট স্টেপ মনে রাখবেন, স্টেপটা খুব ছোট, কিন্তু যখন সবাই একসাথে করব এই ছোট ক্ষুদ্র জিনিসটাই অনেক বড় একটা জিনিস হয়ে যাবে। এটাকে কি জানি বলে, এই কম্পাউন্ড ইফেক্ট, এই ধরনের একটা জিনিস, এই ধরনের একটা কথা আছে যে একজনে করলে খুব ছোট জিনিস দেখা যায়, কিন্তু আপনি যখন অনেকজন মানুষের সাথে এটা ক্যালকুলেট করবেন সেই জিনিসটা অনেক বড় হয়ে যাবে। আবার যখন অনেক দিনের সময়ের সাথে কম্পাউন্ড করবেন, যে একদিনে হয়তো আপনি অনেক বেশি কিছু করে ফেলতেছেন, আপনি যখন 1 বছরের হিসাব করবেন সেটা আরও মহা বেশি হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। সো প্লিজ আমি আপনাদেরকে বলবো এই ধরনের ছোটো ছোটো অভ্যাস আপনারা গড়ে তোলেন এবং বাংলাদেশটাকে বাঁচান, বাংলাদেশের পরিবেশটাকে বাঁচান। এবং পরিবেশটাকে বাঁচানোর জন্য আসলে গাছপালা লাগানোরও একটা দরকার আছে, প্রয়োজন আছে, কিন্তু আমরা গাছপালা আসলে লাগানোর থেকে বেশি কাটছি। গাছপালা নিয়ে
বনায়ন নিয়ে আমি আগামীকালকে একটা ভিডিও বানাবো, ঠিক আছে? আসলে পরিবেশ নিয়ে একটু কথা বলতেছি, কারণ এখন খুব সুন্দর একটা ওয়েদার চলতেছে, পানি চলতেছে, এই বৃষ্টির পানিটা কিন্তু খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে। তো পরিবেশ নিয়ে একটু কথাবার্তা বলি। আর যেহেতু এটা গ্রীষ্মকাল, এখন না হয় বৃষ্টি পড়তেছে, কালবৈশাখী ঝড়ের একটা ব্যাপার স্যাপার আছে, কিন্তু কয়েকদিন পরে কিন্তু একদম খা রোদ, মানে মাটি ফাটা রোদ চলে আসবে। তখন হয়তো আমরা বুঝতে পারবো যে গাছ লাগানোর ব্যাপারটা যে কি। কিন্তু গ্রীষ্মকালের এই খা রোদের মধ্যে গাছ লাগানো উচিত না, কেন না সেটা আমি আগামীকালকে বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম। আমি নাইমুল ইসলাম, বিদায় নিচ্ছি। বাই।